When you first hear that the speed of light is the ultimate limit for all objects in the universe, it sounds like a statement about motion, about how fast something can go through space. কিন্তু এর ভিতরের গভীর সত্যটা আসলে গতির ব্যাপারই নয়। It is about the structures of reality. আলোর গতি শুধু মিটার সেকেন্ডে মাপা কোনো বিশাল সংখ্যা নয়, এটি একটি মৌলিক ধ্রুবক, ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট, যা ঠিক করে দেয় এই মহাবিশ্ব কিভাবে আচরণ করতে পারবে আর কিভাবে পারবে না। টু আন্ডারস্ট্যান্ড দিস, we have to go out of everyday intuitions and follow the logic of nature itself. In ordinary life, speed feels relative and flexible. আমাদের সাধারণ জীবনে গতি সবসময় আপেক্ষিক মনে হয়। সাইকেল গাড়ির চেয়ে ধীরে চলে, গাড়ি জেটের তুলনায় ধীরে চলে, জেট আবার রকেটের তুলনায় অনেক ধীরে চলে। From this perspective, it seems natural to assume that speed is just a matter of technology and energy. আরও শক্তিশালী ইঞ্জিন বানাতে পারলে যে কোনো সময় একদিন না একদিন এই লিমিট ভেঙে ফেলা যাবে। কিন্তু পদার্থবিজ্ঞানে একেবারে ভিন্ন কথা বলছে। ইঞ্জিনে যত উন্নতই হোক, যত শক্তি ঢালা হোক না কেন, ইট হ্যাজ এ লিমিট, যা কখনোই অতিক্রম করা যাবে না, কারণ এটি কোনো ব্যবহারিক সমস্যা থেকে আসে না। এটি ঘর্ষণ, দক্ষতার ঘাটতি বা প্রযুক্তিগত দুর্বলতার জন্য নয়। এই সীমা আসে স্পেস অ্যান্ড টাইম যেভাবে একে অপরের সঙ্গে বোনা সেই গঠন থেকে। দ্য কি রিয়েলাইজেশন ইজ দ্যাট স্পেস অ্যান্ড টাইম আর নট সেপারেট ইন্ডিপেন্ডেন্ট স্টেজেস on which events play out. They are deeply connected, forming a single entity often called space-time. ফোটন খুবই স্থিতিশীল একটি কণা। অনেক কণা সময়ের সাথে সাথে ভাঙে, আরো হালকা কণায় পরিণত হয়, কারণ তাদের ভিতরে এমন গঠন বা অভ্যন্তরীণ অবস্থা থাকে যা সময়ের সাথে সাথে বদলে যেতে পারে। কিন্তু ফোটন কখনো নিজে থেকে ভেঙে যায় না, যতক্ষণ না এটি কোনো বস্তু দ্বারা শোষিত হয়। এই যে নিজে থেকে ভেঙে না পড়া বা দুর্বল না হওয়া, এই আচরণ থেকে বোঝা যায় যে ফোটনের ভিতরে এমন কোনো অভ্যন্তরীণ গঠন নেই যা পরিবর্তিত হয়ে অন্য অবস্থায় যেতে পারে। স্পিনের ক্ষেত্রে একই ছবি দেখা যায়। ফোটনের স্পিনের মান এক হলেও এটি মাত্র দুটি হেলিসিটি অবস্থায় থাকতে পারে। অন্যদিকে যেসব কণার ভর আছে এবং স্পিন এক, তারা তিনটি ভিন্ন অভিমুখে বা অরিয়েন্টেশন নিতে পারে। ফোটনের তৃতীয় হেলিসিটি অবস্থার অনুপস্থিতি এই ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে এটি একটি ভরহীন মৌলিক উত্তেজনা বা এক্সাইটেশন, যার কোনো অভ্যন্তরীণ দেহ বা গঠন নেই, তাই এটি বিভিন্নভাবে নিজেকে ঘুরিয়ে বা সাজিয়ে তুলতে পারে না। আলোর বেগ এমন একটি মৌলিক ধ্রুবক যা বাস্তবতাকে মাপার পুরো কাঠামো নির্ধারণ করে। যেমন ইঞ্চি আর সেন্টিমিটারের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যা সম্পর্ক তৈরি করে দেয়, তেমনি আলোর বেগ একবার নির্ধারিত হলে সেটি স্থান এবং সময় পরিমাপের ভিত্তি হয়ে দাঁড়ায়। এই সংখ্যা ইচ্ছামতো নয়, বরং প্রকৃতির ভেতর থেকে উঠে আসা একটি ধ্রুবক। আইনস্টাইনের সবচেয়ে বিপ্লবী ধারণা ছিল আলোর বেগ শুধু আলো নিয়ে নয়, বরং পুরো মহাবিশ্ব কিভাবে কাজ করে সেই নিয়মের সঙ্গে গভীরভাবে জড়িত। যে কেউ যেভাবেই চলুক না কেন, আলোর বেগ মাপার একই মান পাবে। এর কারণ আলো খুব বেশি জেদি এই জন্য নয়, বরং মহাবিশ্ব নিজেই ধারাবাহিক এবং সঙ্গতিপূর্ণ। দুজন পর্যবেক্ষক যদি একে অপরের তুলনায় গতিশীল হয়, তাহলে তারা দূরত্ব এবং সময় নিয়ে একমত হবে না, কিন্তু আলোর বেগ নিয়ে কখনো দ্বিমত করবে না। এই একমত বজায় রাখার জন্য স্থান এবং সময় নিজেদের মানিয়ে নেয়। দৈর্ঘ্য সংকুচিত হয়, ঘড়ি ধীরে চলে, এগুলো চোখের ভুল বা মানসিক বিভ্রম নয়, বরং বাস্তব শারীরিক পরিবর্তন। মহাবিশ্ব নিজেকে পুনর্গঠন করে শুধু যেন আলোর বেগ ধ্রুব থাকে। আমরা দৈনন্দিন জীবনে ভাবি জায়গা শক্ত ও স্থির আর সময় সবার জন্য একইভাবে বয়ে যায়, কিন্তু পরীক্ষাগুলো আমাদের এই ধারণা ত্যাগ করতে বাধ্য করেছে। গতি বাড়লে স্থান ছোট হতে পারে এবং সময় লম্বা হতে পারে। এটা কোনো বিকল্প নয়, বরং বাধ্যতামূলক বাস্তবতা। যদি এমন না হতো তাহলে পদার্থবিজ্ঞানের নিয়মগুলো নিজের সঙ্গেই বিরোধে জড়িয়ে পড়তো। আলোর বেগ এই নিয়মগুলোর নোঙ্গর, যা সবকিছুকে যুক্তিসঙ্গত রাখে। ফেইমান জোর দিয়ে বলতেন, যদি আলোর বেগ কেবল একটি বড় সংখ্যা হতো এবং কেউ সেটাকে ছাড়িয়ে যেতে পারত, তাহলে তথ্য অতীতের দিকে চলে যেতে পারত। কোনো কোনো পর্যবেক্ষকের কাছে একটি ঘটনা এমন আরেকটি ঘটনাকে প্রভাবিত করত যেটি এখনো ঘটেইনি।
তখন কারণ এবং ফলের সার্বজনীন যে ক্রম সেটি ভেঙে পড়তো। বাস্তবতা নিজেই যুক্তিহীন হয়ে যেত। তাই আলোর বেগ আসলে আলোর সীমা নয়, এটি তথ্য প্রভাব এবং কারণ ফলের সর্বোচ্চ গতি। এই গতিতেই বাস্তবতা নিজেকে আপডেট করে। এই সীমা কার্যকর থাকে শক্তির মাধ্যমে। ধ্রুপদী পদার্থবিজ্ঞানের শক্তি বাড়লে গতি বাড়ে, কিন্তু আলোর কাছাকাছি গেলে এই সম্পর্ক ভেঙে যায়। যত বেশি শক্তি যোগ করা হয় তত কম হারে শক্তি বাড়ে। বস্তু যেন আরো বেশি প্রতিরোধ দেখায়। আধুনিক দৃষ্টিভঙ্গিতে এর কারণ হলো শক্তি নিজেই জড়তায় পরিণত হয়। এটি কোনো যান্ত্রিক বাধা নয়, বরং পদার্থ এবং শক্তির মৌলিক ধর্ম। বেগে পৌঁছাতে গেলে অসীম শক্তির প্রয়োজন হয়, আর অসীম শক্তি মানে প্রকৃতি নিজেই জানিয়ে দিচ্ছে যে এই প্রশ্নটাই অবৈধ। ভরযুক্ত কোনো বস্তু এই সীমায় পৌঁছানোর জন্য তৈরি নয়। আলো এই ক্ষেত্রে ভিন্ন আচরণ করে, কারণ আলো বা ফোটনের ভর নেই। ফোটন কখনো আলোর বেগের দিকে এগোয় না, সে শুরু থেকেই সেই সীমার উপরেই থাকে। এই কারণে আলোর বেগ কেবল সর্বোচ্চ গতি নয়, বরং বাস্তবতার একটি সংজ্ঞাগত সীমা, যেখানে স্থান, সময়, শক্তি, কারণ একসাথে যুক্ত থাকে। একবার যখন আমরা স্থান কালের জ্যামিতি ঠিক করি, ফলাফল নিজে অনুসরণ করে। আলোর বেগ স্বাভাবিকভাবেই সীমাবদ্ধ গতিরূপে উদ্ভূত হয়। যদি আমরা এই সীমা পরিবর্তন করি, তাহলে পুরো বাস্তবতা কাঠামোই পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আমাদের আরামের কথা চিন্তা করে পদার্থবিজ্ঞান তার সিদ্ধান্ত পরিবর্তন করে না। আলোর বেগ মৌলিক, এই সত্যটা কোনোভাবেই আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে স্বাভাবিক মনে হয় না, কারণ আমাদের অভিজ্ঞতা আলোর চেয়ে অনেক ধীর গতির পরিবেশে গড়ে উঠেছে। কিন্তু পদার্থবিজ্ঞানে কোনোভাবেই আমাদের ইনটুইশন বা স্বাভাবিক ধারণার সঙ্গে মিলিয়ে চলার বাধ্যবাধকতা দেখায় না। ইট রাদার ফলো দ্য রিয়ালিটি। আর বাস্তবতা যেটা বারবার প্রমাণ করেছে এই সীমার উপরই নির্মিত। যখন আমরা বলি আলোর বেগ কেবল দ্রুত কোনো সংখ্যা নয়, আমরা বলছি এটি একটি গঠনমূলক ধ্রুবক, স্ট্রাকচারাল কনস্ট্যান্ট। এটি সম্ভব এবং অসম্ভবের সীমা নির্ধারণ করে। এটি ঠিক করে কোন ধরনের গতি সম্ভব, কোন ধরনের যোগাযোগ অনুমোদিত এবং কোন ধরনের মহাবিশ্ব যৌক্তিকভাবে স্থিতিশীল। এই অর্থে আলোর বেগ কেবল একটি স্পিড লিমিটের চিহ্ন নয়, এটি মহাবিশ্বের ভাষার ব্যাকরণ ঠিক করে। কণার মিথস্ক্রিয়া থেকে সময়ের প্রবাহ, পারমাণবিক প্রতিক্রিয়া থেকে পদার্থের স্থিতিশীলতা, একই সীমা বারবার দেখা যায়। যদি এটি সরানো হয়, সমীকরণগুলোই ধ্বংস হয়ে যাবে। তাই আলোর বেগ কোনো চ্যালেঞ্জ নয় যা অতিক্রম করতে হবে, বরং একটি উদ্ঘাটন যা বোঝার জন্য রয়েছে। এটি আমাদের বলে যে বাস্তবতার একটি অভ্যন্তরীণ যুক্তি আছে, একটি কাঠামো আছে যা বাঁকানো যায় না, অন্য সবকিছু ভেঙে না ফেলে। স্থান এবং সময়ও নিজেদের মধ্যে চিরস্থায়ী নয়, এগুলো গতির উপর নির্ভর করে, নিজেদের মানিয়ে নেয়, যাতে আলোর বেগ সব পর্যবেক্ষকের কাছে একই থাকে। এটি কোনো মাপের কৌশল বা মানসিক বিভ্রম নয়, এটি বাস্তব পরিবর্তন যা দূরত্ব ও সময়ের প্রকৃত রূপকে পরিবর্তিত করে। কোনো বস্তু দ্রুত চললে সেই বস্তুটির জন্য সময় ধীর গতিতে চলে, স্থির পর্যবেক্ষকের তুলনায়। এই প্রভাবকে বলা হয় টাইম ডাইলেশনস। প্রথম এটি বিমূর্ত মনে হলো, এটি অসংখ্য পরীক্ষায় মাপা হয়েছে। উদাহরণস্বরূপ, দ্রুত চলমান বিমানে থাকা পারমাণবিক ঘড়ি মাটিতে থাকা একই ধরনের ঘড়ির তুলনায় ধীরে চলে। উপরের বায়ুমণ্ডলে সৃষ্টি হওয়া কণাগুলো আলোর কাছাকাছি গতি পেলে দীর্ঘ সময় বাঁচে, সেখানে স্থির থাকলে তাদের আয়ু কম হতো। ফেইমান প্রায় বলতেন, এটি অদ্ভুত লাগা বা না লাগা কোনো ব্যাপার নয়, ঘড়িগুলো সত্যি ধীরে চলে, সময় নিজেই প্রসারিত হয়, একদিকে স্থানও আর নিজস্ব পরিবর্তন অভিজ্ঞতা করে। গতির বৃদ্ধি হলে এই প্রভাবগুলো আরও প্রবল হয়। আলোর কাছাকাছি গতি হলে এগুলো চরম পর্যায়ে পৌঁছে যায়, সময় প্রায় থেমে যায় এবং দৈর্ঘ্য ব্যাপকভাবে সংকুচিত হয়। নিখুঁত আলোর গতিতে সমীকরণ বলে যে চলমান বস্তুটির জন্য সময় পুরোপুরি থেমে যাবে এবং চলার দিকে দৈর্ঘ্য শূন্য হয়ে যাবে, অর্থাৎ তার সামনে আর কোনো স্থান সে দেখতে পাবে না। এটি কোনো ভরযুক্ত বস্তু কখনো অনুভব করতে পারে না, কারণ কোনো ভরযুক্ত বস্তুর জন্য এই গতি অর্জন করার জন্য অসীম শক্তির প্রয়োজন হয়, কিন্তু আলো নিজেই এই সীমায় অবস্থান করে। ফোটনের জন্য সময় চলে না আর নিজের ফ্রেমে কোনো দূরত্ব অতিক্রম হয় না।
নির্গমন থেকে শোষণ পর্যন্ত ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটে। এটি নির্দেশ করে যে স্থান সময় কোনো সার্বজনীন অভিজ্ঞতা নয়, বরং চলমান একটি প্রক্রিয়ার উপর নির্ভরশীল সম্পর্ক। এক পর্যবেক্ষক যাকে দীর্ঘ যাত্রা মনে করে, অন্যের কাছে তা মুহূর্তের মতো মনে হতে পারে। এক পর্যবেক্ষক যাকে দীর্ঘ বস্তু মনে করে, অন্য পর্যবেক্ষকের কাছে তা সংকুচিত দেখা যেতে পারে। এর কোনো একক চূড়ান্ত উত্তর নেই। এর সবচেয়ে অস্বস্তিকর পরিণতি হলো সার্বজনীন সমসাময়িকতা বা ইউনিভার্সাল সাইমুলট্যানিটি বিলুপ্তি। দৈনন্দিন জীবনে আমরা ধরে নেই যে এখন সবার জন্য একই। এক পর্যবেক্ষকের কাছে যে ঘটনাটা একই সময় ঘটে তা সবার জন্য একইভাবে ঘটে বলে মনে হয়, কিন্তু আলোর কাছাকাছি গতিতে এটি ব্যর্থ হয়। এক পর্যবেক্ষকের কাছে সমসাময়িক দুটি ঘটনা অন্য পর্যবেক্ষকের কাছে বিভিন্ন সময়ে ঘটতে পারে, যারা প্রথমটির তুলনায় অন্য গতিতে চলছে। কোনো বৈশ্বিক এখন নেই যা সবাই একমত হতে পারে। যদি এই সাইমুলটেনিয়েটি সার্বজনীন হতো, তাহলে আলোর বেগ সর্বসময়ের জন্য ধ্রুব থাকতে পারত না। মহাবিশ্ব তার আইনগুলো গভীর সঙ্গতি রক্ষার জন্য সার্বজনীন এখন ধারণাকে ত্যাগ করে। আলোর বেগের কাছাকাছি গতি হলে স্থান ও সময়ের মধ্যে পৃথকতা কমে যেত। তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। স্থান দিয়ে চলা গতি সময়ের মধ্য দিয়ে চলা গতি হিসেবে প্রকাশ পায়। কোনো বস্তু দ্রুত স্থান দিয়ে চললে তার জন্য সময় ধীরে প্রবাহিত হতে শুরু করে। এটি বিকল্প নয়, এটি স্থান-কাল জ্যামিতিতে অন্তর্নির্মিত একটি বিষয়। এই দৃষ্টিকোণ থেকে আলোর বেগ কেবল গতির সীমা নয়, এটি বিভিন্ন অস্তিত্বের ধরনগুলোর মধ্যে একটি সীমানা। এই সীমানা নিচে বস্তুসমূহ সময়ের অভিজ্ঞতা পায় এবং স্থির ফ্রেমে থাকে। সীমার ঠিক উপরে আলো কোনো সময় অনুভব করে না। সীমার উপরে গেলে কারণ ও ফলের ধারণা ভেঙে পড়বে এবং পদার্থবিজ্ঞানের সমীকরণ অর্থহীন হয়ে যাবে। ফেইম্যান জোর দিয়ে বলতেন, মহাবিশ্ব কখনো এই ধরনের অবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য তৈরি নয়। Truth behind this is that universe is economical. It uses simple rules to generate complex behavior. The rule that light speed is constant forces space and time to be flexible. That flexibility in turn explains a vast range of phenomena, from the behavior of particles in accelerators to the life cycles of stars. It is not an isolated curiosity. It is a central organizing principle. What makes this idea so powerful is that it replaces mystery with structure. Instead of asking why time slows down or length contracts, সাধারণভাবে ভাবি স্থান হলো একটি স্ট্রেস আর সময় হলো পিছনে ঘড়ির টিকটিক। কিন্তু আলোর কাছাকাছি গতি হলে স্ট্রেস ইটসেলফ বাঁক নেবে এবং ঘড়ির কাঁটা প্রসারিত হবে। বাস্তবতা তখন গতিশীল হয়ে যায়, চলনের প্রতি সাড়া দেয় এবং মহাবিশ্ব কোনো স্থির অঙ্গনও নয়, এটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আলোর কাছাকাছি গতি হলে এই সম্পর্কগুলো অন্য সবকিছুর চেয়ে প্রাধান্য পায়। যান্ত্রিক শক্তি, পদার্থের গঠন, অভ্যন্তরীণ কাঠামো সবই দ্বিতীয় স্তরে চলে যায়। এই সকল কারণেই কোনো ধরনের প্রকৌশল বা নিয়ম বা যান্ত্রিক সমাধান আলোর গতির সীমা অতিক্রম করতে পারে না। এই সীমা পদার্থ দ্বারা আরোপিত নয়, এটি স্থানকাল নিজেই আরোপ করেছে। এখানে আমাদের স্বাভাবিক ধারণা পুরোপুরি অকেজ হয়ে যায়। স্থান সংকুচিত হতে পারে আর সময় ধীর হতে পারে, এটি শুধু সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা দেয়। শেষ পর্যন্ত আলোর কাছাকাছি গড়িতে স্থান এবং সময়ের রূপান্তর দেখায় যে মহাবিশ্ব প্রথম দৃষ্টিতে যেমন আলাদা মনে হয়, প্রকৃতপক্ষে তা অনেক বেশি আন্তঃসংযুক্ত। গতি বাস্তবতাকে নতুন আকার দেয় এবং স্পিড অস্তিত্বের কাপড়ের কাঠামো পরিবর্তন করে। আলোর বেগ সেই সীমা যেখানে এই প্রভাবগুলো অস্বীকার করা যায় না, যা মস্তিষ্কের মধ্যে একটি চমক সৃষ্টি করে। তা কেবল বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে নয় বলে, বরং তাদের পরিবর্তিত হওয়াটাই বাধ্যতামূলক। এই রূপান্তর ব্যতীত মহাবিশ্ব নিজের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ত। শক্তি তখন সহজ মনে হয় যখন গতি কম থাকে।
You push something, it moves faster. Push it harder, it moves even faster. These rules work so well in everyday life that it feels universal. For centuries, physics was built in intuitions, but inertia is not just about mass, it is about energy. যে কোনো বস্তু শক্তি বহন করে তা অ্যাক্সেলারেশন প্রতিরোধ করে। কম গতিতে এই প্রভাব খুবই ছোট, তাই সহজেই উপেক্ষা করা যায়, কিন্তু আলোর কাছাকাছি গতিতে এটি প্রধান হয়ে ওঠে। প্রতিটি অতিরিক্ত শক্তি ইউনিট বস্তুটিকে আরও ধীরে ত্বরান্বিত করতে বাধ্য করে। এটি কোনো ঘর্ষণ বা পদার্থের কাঠামোর কারণে নয়, বরং শক্তি নিজেই জড়তায় অবদান রাখে। ফলে শক্তি বাড়লেও গতি আনুপাতিক হারে বাড়ে না। প্রথমে সামান্য শক্তি অনেক কাজ করে, কিন্তু পরে বিশাল শক্তি ঢাললেও গতি মাত্র সামান্যই বৃদ্ধি পায়। বস্তু যত আলোর বেগের কাছাকাছি চলে আসে তত বেশি প্রতিরোধী হয়ে ওঠে। মনে হয় মহাবিশ্ব নিজেই পিছনে ঠেলা শুরু করেছে। গাণিতিকভাবে দেখা যায় যে আলোর বেগের কাছে গেলে গতি বাড়ানোর চেয়ে প্রয়োজনীয় শক্তি অসীম হয়ে যায়। এটি কোনো বড় সংখ্যা নয়, এটি সীমাহীন কোনো জায়গা অপেক্ষা করার শক্তি নয়, বরং এটি নির্দেশ করে যে এই প্রক্রিয়া অসম্ভব। As objects gain speed, they also gain kinetic energy, and that energy adds to their inertia. The faster they go, the heavier they effectively become in terms of resistance to acceleration. The universe does not allow them to shed this resistance. The same principle that explains why mass and energy are equivalent also explains why light speed cannot be reached by massive objects. There is no need for separate rules. One idea does all the work. This is the kind of simplicity Feynman admired. Another crucial aspect is that this infinite barrier is smooth. There is no sudden wall or abrupt stop. As speed increases, resistance increases gradually but relentlessly. This makes the limit invisible at low speeds and overwhelming at high speeds. It is only when we push nature to its extremes that the true structure becomes apparent. Feynman pointed out that this behavior also protects causality. If energy could push objects past light speed, then cause and effect could be reversed in some frames of reference. The infinite energy requirement prevents this from happening. By making faster than light motion impossible for massive objects, the universe preserves the logical order of events. This also reshapes our understanding of power and progress. In everyday thinking, more energy always means more capability. But here, more energy leads to diminishing returns. The machines confirm exactly what the equations predict. What collapses the mind is realizing that speed is not the ultimate measure of motion. It ensures that the story of the universe has an order that can be followed. When we say that cause and effect depend on the light speed limit, we are saying that the universe cares about consistency. It allows strange effects like time and length contraction because those preserve causality. It forbids faster than light influence because that would destroy it. তথ্যের গতি, কার্যকারণ সম্পর্ক এবং মহাবিশ্বের অভ্যন্তরীণ লজিক আলোর বেগ শুধু আলোকরশ্মির গতিকে সীমাবদ্ধ রাখে না, এটি তথ্য পৌঁছানোর সর্বাধিক গতিকেও নির্ধারণ করে। প্রতিটি পদার্থগত প্রক্রিয়া, যা হয় চৌম্বকীয় শক্তি বা নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে, এই সীমাকে সম্মান করে। কোনো বস্তু বা প্রভাব আলোর চেয়ে দ্রুত চলতে পারলে কিছু পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে প্রভাব কারণের আগে ঘটতে দেখা যেত। উদাহরণস্বরূপ, যদি একটি বার্তা পাঠানো হয়, একজন পর্যবেক্ষক সেটিকে পাঠানো অন্য কেউ একই ঘটনাটিকে বার্তা আসার আগে ঘটেছে হিসেবে দেখতে পারত। এটি কোনো দর্শনশাস্ত্রের সমস্যা নয়, বরং প্রকৃত পদার্থবিজ্ঞানের অঙ্গভঙ্গি, যেখানে লজিক্যাল অসঙ্গতি তৈরি হতো। আলোর গতি নিশ্চিত করে যে সব পর্যবেক্ষক ঘটনাগুলোর কারণ ফল ক্রমে একমত থাকবে। যদিও তারা সময় ও দূরত্বের মানে ভিন্ন হতে পারে, কিন্তু কোন ঘটনা আগে ঘটেছে এবং কোনটি পরে, তা সবসময় সুরক্ষিত থাকে। এই সীমা স্থান ও সময়ের গঠনকেও পরিবর্তিত করে। প্রতিটি ঘটনার চারপাশে এমন একটি সীমারেখা তৈরি হয় যা নির্ধারণ করে কোন অন্য ঘটনা সম্ভবত তার দ্বারা প্রভাবিত হতে পারে। আলোর বেগের বাইরে কোনো প্রভাব বিস্তার অসম্ভব, এটি কেবল বাধ্যতামূলক নয়, বরং মহাবিশ্বের অভ্যন্তরীণ গঠন থেকেই আসে।
এখানে কোনো বাহ্যিক নিয়মের প্রয়োজন নেই, প্রকৃতির নিজস্ব যুক্তি এই সীমা প্রতিষ্ঠা করেছে। আলোর গতি কেবল একটি সংখ্যা নয়, এটি নীরব নিয়ম যা নিশ্চিত করে যে তথ্যের আদান প্রদান, কারণ ফল সম্পর্ক এবং ঘটনাগুলোর যৌক্তিক ক্রম অক্ষুণ্ণ থাকে। বাস্তবতার সীমানা, আলোর বেগ এবং মহাবিশ্বের আত্মরক্ষা। মহাবিশ্ব নিজেকে দুমড়ে মুচড়ে বদলে ফেলে শুধু একটিমাত্র সত্যকে অক্ষুণ্ণ রাখতে। আলোর বেগ ধ্রুব। আমাদের দৈনন্দিন কাণ্ডজ্ঞান বা ইন্টুইশন এই সত্যের সামনে এসে বড় একটা ধাক্কা খায়। কারণ মানব মস্তিষ্ক এমন এক জগতে বিবর্তিত হয়েছে যেখানে আমরা ধরে নিই জায়গা বা স্থান হলো শক্ত, যা কখনো নড়ে চড়ে না, আর সময় এক চিরন্তন নদী যা সবার জন্য সমানভাবে বয়ে যায়। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে করা নিখুঁত সব বৈজ্ঞানিক পরীক্ষা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই ধারণা সম্পূর্ণ ভুল। গতি বাড়ার সাথে সাথে স্থান সংকুচিত হয় এবং সময় প্রসারিত হয়। এটি প্রকৃতির কোনো ঐচ্ছিক পছন্দ নয়, বরং পরম বাধ্যবাধকতা। যদি স্থান আর সময় এভাবে নিজেকে না বদলাত, তবে পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মগুলো নিজেদের মধ্যেই এক চরম সংঘর্ষে লিপ্ত হতো। আলোর বেগ যদি কেবলই একটি সংখ্যা হতো? রিচার্ড ফাইনম্যান এই বিষয়ে অত্যন্ত কঠোর ও যৌক্তিক একটি প্রশ্ন তুলেছিলেন। যদি আলোর বেগ অসীম হতো বা এটি কেবলই একটি বিশাল বড় সংখ্যা হতো, তাহলে কি ঘটত? যদি এই সীমা না থাকত, তবে যে কোনো তথ্য আলোর চেয়েও দ্রুত পরিভ্রমণ করতে পারত। এর সবচেয়ে মারাত্মক পরিণতি হতো, কিছু পর্যবেক্ষকের সাপেক্ষে ভবিষ্যৎ গিয়ে অতীতের ওপর প্রভাব ফেলত। উল্টে যেত মহাবিশ্বের সবচেয়ে পবিত্র নিয়ম, কারণ ও ফলাফলের কজ অ্যান্ড এফেক্ট চিরন্তন ক্রম। একই ঘটনা আগে ঘটেছে নাকি পরে, তার কোনো সর্বজনীন উত্তর থাকত না। এক পর্যবেক্ষক দেখতেন তীর ধনুক থেকে বের হওয়ার আগেই লক্ষ্যবস্তু ভেদ করেছে, অন্যজন দেখতেন উল্টোটা। এর সহজ অর্থ, বাস্তবতা নিজেই তার সমস্ত যুক্তি ও অর্থ হারিয়ে ফেলত। তাই আলোর বেগ আসলে আলোর নিজস্ব কোনো সম্পত্তি নয়। এটি হলো তথ্য, প্রভাব এবং কারণের ছড়িয়ে পড়ার সর্বোচ্চ গতি। সহজ কথায়, এটি সেই গতি যে গতিতে মহাবিশ্ব প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করে। শক্তির রূপান্তর, গতি বনাম জোরদার চিরায়ত পদার্থবিদ্যা, ক্লাসিক্যাল ফিজিক্স আমাদের শিখিয়েছিল যত বেশি শক্তি দেবে, বস্তুর গতি তত বাড়বে। কিন্তু আলোর বেগের কাছাকাছি পৌঁছালে এই চেনা নিয়ম পুরোপুরি ভেঙে পড়ে। এটি কোনো বাতাসের বাধা বা ঘর্ষণ নয়, এটি স্থান, কাল এবং ভরের এক মৌলিক ধর্ম। এই কারণেই কোনো ভরযুক্ত বস্তুকে আলোর বেগে নিয়ে যেতে গেলে অসীম শক্তির প্রয়োজন হয়, যা যোগানো অসম্ভব। আলোর ব্যতিক্রম ও বাস্তবতার সীমানা। তাহলে আলো নিজে কিভাবে এই গতিতে চলে? কারণ ফোটনের কোনো স্থির ভর, রেস্ট মাস নেই। ভরহীন হওয়ার কারণে মহাবিশ্বের এই পরম জোরদার বাধা ফোটনের ওপর কাজ করে না। ফোটন কখনো আলোর বেগের দিকে ধাবিত হয় না, সে জন্ম মুহূর্ত থেকেই এই সীমার ওপর অবস্থান করে। ফোটনের নিজস্ব কোনো ফ্রেম বা দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তার জন্য সময় সম্পূর্ণ স্থির এবং মহাবিশ্বের সমস্ত দূরত্ব সংকুচিত হয়ে শূন্য হয়ে গেছে। ফোটনের পুরো যাত্রাটি ঘটে স্রেফ একটি মুহূর্তে। বায়ুমণ্ডলের উপরিভাগে সৃষ্টি হওয়া ক্ষণস্থায়ী কণাগুলো, যেমন মিউন, আলোর কাছাকাছি গতিতে চলার কারণে দীর্ঘ সময় বেঁচে থাকে, যেখানে স্থির থাকলে তাদের আয়ু অনেক কম হতো। রিচার্ড ফাইনম্যান প্রায়ই বলতেন, প্রকৃতিকে আমাদের কাছে অদ্ভুত লাগছে কি লাগছে না, সেটা প্রকৃতির বিষয় নয়, ঘড়িগুলো সত্যিই ধীরে চলে। আলোর বেগের কাছাকাছি গতি হলে স্থান ও সময়ের মধ্যে পৃথকতা কমে যায়, তারা একে অপরের সঙ্গে মিলিত হয়ে চার মাত্রিক স্থানকাল, স্পেস টাইম জ্যামিতি গঠন করে। স্থানের মধ্য দিয়ে গতি তখন সময়ের মধ্য দিয়ে গতিতে রূপান্তরিত হয়। যে বস্তু স্থানের মধ্য দিয়ে দ্রুত চলে, সে সময়ের মধ্য দিয়ে ধীরে চলে। এই দৃষ্টিকোণ থেকে আলোর বেগ কেবল গতির সীমা নয়, এটি বিভিন্ন অস্তিত্বের ধরনের মধ্যে একটি পরম সীমানা। সীমানার নিচে বস্তুসমূহ সময়ের অভিজ্ঞতা পায় এবং তাদের একটি নির্দিষ্ট স্থির কাঠামো, রেস্ট ফ্রেম থাকে। সীমানার ওপর আলোর গতিতে সময় পুরোপুরি থমকে যায় এবং গতির অভিমুখে দৈর্ঘ্য শূন্য হয়ে যায়। ফোটনের স্থির ভর নেই বলে সে এই সীমার ওপরই অবস্থান করে। ফোটনের নিজের ফ্রেমে কোনো সময় চলে না, কোনো দূরত্ব অতিক্রম হয় না,
তার নির্গমন থেকে শোষণ পর্যন্ত ঘটনাটি ঘটে স্রেফ একটি মুহূর্তে। সীমানার ওপরে যদি এই সীমা অতিক্রম করা যেত, তবে কারণ ও ফলের কজ অ্যান্ড এফেক্ট চিরন্তন লজিক ভেঙে পড়ত এবং পদার্থবিজ্ঞানের সমীকরণগুলো অর্থহীন হয়ে যেত। মহাবিশ্ব কখনো এমন লজিক্যাল অসঙ্গতি অনুমোদন করে না। 2. শক্তি, জড়তা এবং অসীমের বাধা যে কোনো বস্তু যা ভর বা শক্তি বহন করে তা ত্বরণকে প্রতিরোধ করে। দৈনন্দিন জীবনের কম গতিতে এই প্রভাব এত ছোট যে সহজেই উপেক্ষা করা যায়, কিন্তু আলোর কাছাকাছি গতিতে এটি প্রধান নিয়ম হয়ে দাঁড়ায়। প্রতিটি অতিরিক্ত শক্তির ইউনিট বস্তুটিকে আরও গতিশীল করা কঠিন করে তোলে। এটি কোনো বাহ্যিক ঘর্ষণ বা যান্ত্রিক সীমার কারণে নয়, বরং গতিশক্তি নিজেই বস্তুর জড়তায় ইনার্শিয়া অবদান রাখে। এর ফলে পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত অদ্ভুত পরিণতি ঘটে। শক্তি যোগ করলে গতি সমানুপাতিক হারে বাড়ে না, বরং হ্রাসমান ফলাফল ডিমিনিশিং রিটার্নস দেয়। প্রথমে সামান্য শক্তি গতিকে অনেক বাড়িয়ে দেয়, কিন্তু গতি যত আলোর বেগের কাছাকাছি পৌঁছায়, বিশাল পরিমাণ শক্তিও কেবল সামান্য গতি বৃদ্ধি করতে পারে।